কোটা সংস্কার আন্দোলন নিয়ে খুবই ঘটনাবহুল একটা সময় চলছে। গতকাল রাতেই আমরা জানি, গভীর রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি স্টুডেন্টরা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। ক্যাম্পাস কিন্তু এখন বেশ উত্তপ্ত। ঠিক ৩টার পর থেকেই কিন্তু এই যে সংঘর্ষটি শুরু হয়ে যায়। এই সংঘর্ষটা প্রথমে শুরু হয় বিজয় একাত্তর হল থেকে। সরকার পরিস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীদেরকে এখন নানান প্রস্তাব দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে, সুযোগ সুবিধার প্রস্তাব দিচ্ছে, নানানভাবে শিক্ষার্থীদের এই বিষয়টা ডিল করছে সরকার। প্রতিনিয়ত দুর্নীতির এত বিস্ময়কর খবর প্রকাশিত হচ্ছে যে তাতে বাংলাদেশের জনগণ এখন বিস্মিত হওয়ার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছেন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পুলিশ এবং শিক্ষার্থীদের উপরে কিন্তু ভয়াবহ একটি সংঘর্ষ হয়ে গিয়েছে। সাধারণ শিক্ষার্থীর উপরে কিন্তু পুলিশ এবং ছাত্রলীগের নেতারা কিন্তু ভালোভাবে হামলা করেছে, সেই সাথে কিন্তু শিক্ষার্থীরা আহত এবং নিহত হয়েছে। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর একটি প্রভাব পড়তে চলেছে। সেই খবরটি কিন্তু যুক্তরাষ্ট্রেও চলে গিয়েছে। তাহলে কি অবশ্যই শেখ হাসিনার পতন নিশ্চিত? সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সাংবাদিক গোলাম মাওলানা রনি সাহেব কিন্তু কিছু গোপন তথ্য ফাঁস করেছে। যুবলীগ এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কিন্তু পতন হতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে, এমন তথ্য কিন্তু ফাঁস করেছে গোলাম মাওলানা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত রূপে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে খুবই ঘটনাবহুল একটা সময় চলছে। গতকাল রাতেই আমরা জানি, গভীর রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি স্টুডেন্টরা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। তিনি তীব্র ক্ষোভ নিয়ে কোটা প্রসঙ্গে বলেছিলেন যে রাজাকারের নাতিনাতনিরা চাকরি পাবে নাকি যদি মুক্তিযোদ্ধার নাতিনাতনিরা না পায়। এর প্রতিবাদে স্লোগান হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যদিও এরপর এরকম একটা কথার সাথে যুক্ত ছিল, কে বলেছে স্বৈরাচার। সো যারা স্বৈরাচার স্টুডেন্টদেরকে রাজাকার বলছে, আর কেউ স্পষ্টভাবে যদি বলেও থাকেন এটার মানেটা কি, কেন বলছেন, এটা আমাদের বোঝার কথা আছে। যাই হোক, তাদের এই আন্দোলনের মধ্যে প্রত্যাশিতভাবেই ছাত্রলীগ হামলা করেছে অন্তত 3টে ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় নেতারা এই আওয়াজ তুলছিলেন যে তারা সাধারণ ছাত্রদের নিয়ে মাঠে প্রতিরোধ করে তুলবেন। লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এটা ধারণা করেছি, কথা বলেছি এবং তাই হয়েছে। এটা আরও ঘটবে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এর মধ্যে একটা খুবই অ্যালার্মিং সাইন আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে কোটা নিয়ে কথা বলেছেন, তাতে একটা প্রশ্ন আমার মাথায় খুব সিরিয়াসলি উঠেছে, সেটা নিয়েও আলোচনা করব। সুপ্রিম কোর্টে বা দেশের উচ্চ আদালতে কোটা নিয়ে কি তাহলে সরকার নাটক করছে? আমি আবারও বলছি, সরকার কি নাটক করছে? আমাদের মনে হতেই পারে। কেন? সেই প্রসঙ্গে আরও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটাকে আমরা যুক্ত করে এর সাথে। যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, যে ঘটনা বলছে অ্যালার্মিং সাইন আছে, মন্ত্রীরা হেইট স্পিচ দিচ্ছেন এবং এটা উস্কে দেওয়া হচ্ছে। এবং তার এই হেইট স্পিচের পরে, তাদের এই হেইট স্পিচের পরে যেটা হয়েছে, অনেকেই আবার পাল্টা তাদের ঘরানার লোকজন ফেসবুকে দেখছি আরেকটা স্ট্যাটাস দিচ্ছেন। সেটা প্রসঙ্গে একটা কথা বলতে চাই। দুজন মন্ত্রী কথা বলেছেন। ডাক্তার দীপুমণি, উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা এরকম, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সেই পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না। ডাক্তার দীপুমণি ঘটনাচক্রে আমার প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজেরই অনেক আগের একজন স্টুডেন্ট, তার সাথে আমার কোনো সামনাসামনি দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি। মানে যারা রাজাকার বলে, কেন বলে এটা না বোঝার মতো বুদ্ধি ডাক্তার দীপুমণির নেই তা না, আছে, নিশ্চয়ই আছে। কিন্তু উনি এখন আওয়ামী লীগ করেন, উনি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সবই ডামি মন্ত্রী, ডামি এমপি, দীর্ঘদিন থেকে এই দলটার সাথে আছেন, তাই তাকে এগুলো বলতে হয়। কিন্তু উনি এই ধরনের মন্তব্য করে সমাজে ঘৃণা উৎপাদন করছেন। এর চাইতে আরও কথাবার্তা বলেছেন জনাব জুনায়েদ আহমেদ পলক, যোগাযোগ প্রযুক্তি ও তথ্য প্রতিমন্ত্রী। উনি কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন। একটা এরকম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25শে মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে রাজাকাররা, সেই রাজাকারদের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না। এরপর তিনি আবার স্ট্যাটাস দেন কিছুক্ষণ পর, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটাকে আবার অনেকে অ্যাম্প্লিফাই করেছে। এই স্লোগানটা নিয়েই সিরিয়াস আপত্তি আছে, সেই জায়গায় আসবো। তারপর এসে একটা জায়গায় উনি একটা 15 মিনিটে, আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তিনি লিখেছেন 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। হেট স্পিচ, মারাত্মক হেট স্পিচ উৎপাদন করছেন এবং একটা বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই আন্দোলনটাকে। আমরা দীর্ঘদিন থেকে বলেছি যে মুক্তিযুদ্ধের সময়ে
অ্যাক্টিভলি কোলাবোরেট করা আর নীতিগতভাবে পাকিস্তানের অখণ্ডতা সমর্থন করা মানুষের পার্সেন্টেজ 1%ও হবে না। এর বাইরে প্রত্যেকে আয়দা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, স্বজন হারিয়েছেন, অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। প্লেন অ্যান্ড সিম্পল। সো আপনি যিনি মুক্তিযোদ্ধা নন আর বাকি সবগুলোকে রাজাকার বানিয়ে দিতে চাইছেন। ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীর দিক থেকে একই রকম বক্তব্য এসছে এবং সেটা এখন অ্যাম্প্লিফাইড হচ্ছে। হেট স্পিচ তৈরি করছেন মন্ত্রীরা। আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখা দরকার এবং তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারা উচিত। এই যে রাজাকার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় অনেকেই আওয়ামীপন্থী লোকজনকে, যারা সরাসরি আওয়ামী লীগ করেন বা ওইপন্থী লোকজন স্ট্যাটাস দিচ্ছেন, এবং সেই পুরনো স্লোগানটা, মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা ছিল, এই স্লোগানটায় সমস্যা আছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটা যুদ্ধের সময় আপনি বাঙালি। ক্যাম্পাস কিন্তু এখন বেশ উত্তপ্ত। ঠিক 3টার পর থেকেই কিন্তু এই যে সংঘর্ষটি শুরু হয়ে যায়। এই সংঘর্ষটা প্রথমে শুরু হয় বিজয় 71 হল থেকে, যেই হলে সে কোটার সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা তাদের একটি বড় মিছিল নিয়ে তারা রাজু চত্বর ছেড়ে, রাজু ভাস্কর্যের সামনের যে জায়গাটি, সেই জায়গাটি তারা ছেড়ে দিয়ে তারা মিছিল নিয়ে বিজয় 71 হলের দিকে যান এবং তারা বলেন যে কোটা সংস্কার আন্দোলনকারী আরও অনেককেই হলে আটকে রাখা হয়েছে, ছাত্রলীগ আটকে রেখেছে, এই জন্য তাদেরকে উদ্ধার করতে তারা যাচ্ছেন। এরপর আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে সেখানে যাওয়ার পরই দুপক্ষের একটা সংঘর্ষ কিন্তু শুরু হয়ে যায়। সেখানে বিজয় 71 হলের 4 থেকে 5টি মোটরসাইকেল সেখানে ভাঙচুর করা হয় এবং হলের বিভিন্ন যে গ্লাস যেগুলো রয়েছে, হলের গেটের সামনের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়। এরপরই আমরা যেটি দেখলাম ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ভেতর থেকে তারা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে এবং তখন দুই পক্ষের টানা পাল্টা ধাওয়া এবং হচ্ছে যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং আমরা সেখানে দেখলাম একজন সাংবাদিক সহ 4 জন সেখানে আহত হন কোটা আন্দোলনকারীদের মধ্যে, এবং ছাত্রলীগেরও সেখানে আরও 3 জন তারা আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিজয় 71 হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেও আছেন এবং তাদের সবাইকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই কিন্তু বলা যায় যে ক্যাম্পাস পুরোপুরি, আবারও বলা যায় এখন ছাত্রলীগের পুরোপুরি নিয়ন্ত্রণ। রাজু ভাস্কর্য থেকে ধরে পুরো ফুলার রোড হয়ে বিসি চত্বরের সামনে দিয়ে যে রাস্তাটি একদম নীলক্ষেত পর্যন্ত, পুরো রাস্তার সবগুলো জায়গায় কিন্তু এখন ছাত্রলীগের দফায় দফায় মিছিল চলছে। বিভিন্ন হল থেকে যে ছাত্রলীগ কর্মীরা তারা সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং তাদের যে ঘোষিত কর্মসূচি গতকাল রাতে তারা দিয়েছিলেন বিকেল 3টায় তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেবেন, সেই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ইডেন কলেজ থেকে, গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে এবং ঢাকা কলেজ থেকে ছাত্রলীগের কর্মীরা তারা কিন্তু এসে এই ক্যাম্পাসে এখন জড়ো হচ্ছেন। তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে আসছেন এবং তাদের প্রত্যেকের হাতেই রবিন আপনি দেখতে পাচ্ছেন লাঠি সোটা নিয়ে তারা কিন্তু একটা অবস্থানে আছেন এবং তারা যেটি বলছেন যে কোটার সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের অভিযোগ যে তারা কেউ আর সাধারণ শিক্ষার্থী নয় এবং এই জন্যই তারা তাদেরকে প্রতিহত করবেন এবং প্রতিহত করার জন্যই এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্যাম্পাস কিন্তু উত্তপ্ত হবে। অনেক ধন্যবাদ সহকর্মী আকলাব মুস্তাফা। আমাদের আরেক সহকর্মী রয়েছেন শওকত মঞ্জুর শান্ত, সরাসরি যাচ্ছি শান্তর কাছে। শান্ত রয়েছেন মধুর ক্যান্টিন এলাকায়। শান্ত, বিকেলে ছাত্রলীগের একটি কর্মসূচি, আনুষ্ঠানিকভাবে একটি কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই কর্মসূচির খোঁজ খবর একটু জানাবেন এবং আপনি যেখানে রয়েছেন তার আশপাশের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? এই মুহূর্তে আমি আছি মধুর ক্যান্টিনের সামনে এবং ছাত্রলীগের একটি অবস্থান কর্মসূচি ছিল রাজু ভাস্কর্য, যেটি আসলে 3টা সাড়ে 3টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল এবং বলতে হবে যে এইখানে আমরা মধুর ক্যান্টিনে এসে যতটুকু দেখেছি যে নারী সদস্য যারা রয়েছেন ছাত্রলীগের তারা কিন্তু মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে আছেন এবং এখানে তাদের একটা কর্মসূচির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখছিলাম এবং ভেতরের চিত্র যদি আমরা একটু দেখাই, এখানে ছাত্রলীগের নারী সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি মিছিল কিন্তু এখানে প্রদক্ষিণ করছে এবং মিছিলটি ধীরে ধীরে কিন্তু কলা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যেই গতিবিধি আমরা দেখছি এবং তাদের অনেকের হাতে কিন্তু আমরা লাঠিসোঁটাও দেখছি। এখন কিছুটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে ক্যাম্পাসের বিভিন্ন হল এবং বিভিন্ন মোড়ে, বিভিন্ন পয়েন্টে এবং আসলে কি পরিস্থিতি অথবা কি হতে চলেছে সেটি আসলে সবাই একটু উদ্বেগ প্রকাশ করেছে, সাধারণ শিক্ষার্থী সহ যারাই রয়েছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু চারপাশে মিছিল করা হচ্ছে এবং প্রদক্ষিণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সড়ক রয়েছে। এখন একটি বড় একটি মিছিল কিন্তু আমরা আসতে দেখছি। সম্মানিত দর্শক, ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। এর সঙ্গে অবশ্য যুব মহিলা লীগও রয়েছে, যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের যখন দুঃসময় এসেছিল প্রাণপণ লড়াই করে রাজপথে ঘাম ঝরিয়েছে এবং রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছেন। এটা করে অতীতকালে তারা আওয়ামী লীগের যে সফলতা, সেই সফলতার যে রাস্তা, সেই রাস্তা তারা তৈরি করেছে। আবার 2009 সাল থেকে ক্ষমতা আসার পর এই ছাত্রলীগ এবং এই যুবলীগ বা যুব মহিলা লীগ, এরা মানে এই সংগঠনের যারা নেতা এবং কর্মী, তারা সবসময় পাদপীঠে থেকেছেন ক্ষমতায়। তাদের যথেষ্ট পরিবর্তন হয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং 2009 থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে থেকে যেভাবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব এসেছে, অর্থাৎ অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হুইপ হয়েছেন, অনেকে
টাকা পয়সার মালিক হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন এবং অনেক অনেক ক্ষমতার যে অধিকারী তারা হয়েছেন। জৌলুস তাদের চারিদিকে ঝকমক ঝকমক করেছে। ফলে 2009 থেকে এখন পর্যন্ত ছাত্রলীগ সভাপতির যে পদ কিংবা সাধারণ সম্পাদকের যে পদ, এই দুটো পদের যে আকর্ষণ এবং ক্ষমতা, এটি কি বলবো, এটি পুলিশের আইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে পদ, অথবা র্যাবের ডিজির পদ, কিংবা ধরুন সেনাপ্রধানের পদ, এর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, বরং আরো বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা মনে করেন যে ছাত্রলীগের সভাপতির যে ক্ষমতা প্রভাব আইজি সাহেবের চেয়ে বেশি, সম্মান মর্যাদা বেশি। ফলে কোথাও আইজি সাহেব গেলে, সেনাপ্রধান গেলে, সেখানে তার অনুগত বা তার অধীনস্থ যারা বাহিনী সদস্য রয়েছেন, তারা যেভাবে প্রোটোকল দেন, যেভাবে আনন্দ প্রকাশ করেন, উৎসব প্রকাশ করেন, তার সাথে 100 গুণ বেশি আনন্দ উল্লাস উৎসব প্রকাশ করেন ছাত্রলীগ বা যুবলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি নেতাকর্মীদের মধ্যে হাজির হন, সেখানে একটা উদ্দীপনা তৈরি হয়। এবং এই দুটো সংগঠন বা এই তিনটি সংগঠন, যুব মহিলা লীগ সহ, এখানকার নেতাকর্মীদের উপর যে প্রভাব রয়েছে এই তিনটি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির, অর্থাৎ তাদের কমান্ড যেভাবে তারা শোনে, ঠিক একইভাবে আইজি সাহেবের কমান্ড বা র্যাব প্রধানের কমান্ড, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কমান্ড, তার অধীনস্থ বা আনসার বাহিনীর ডিজি যিনি রয়েছেন তার কমান্ড, তার বাহিনীর সদস্যরা ওভাবে শুনেন বলে আমার কাছে মনে হয় না। এটি অনেক সুসংহত। এবং এই কমান্ডের কারণে কি হচ্ছে, ছাত্রলীগের অনেক যে চেইন অফ কমান্ড যেটা, সেটা নিদারুণভাবে অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ। আপনি যেভাবে ব্যবহার করেন না কেন শব্দগুলো, ইতিবাচক, নেতিবাচক, ধ্বংসাত্মক, যে কোনো কাজেই এই সংগঠনগুলোর যারা নেতাকর্মী রয়েছেন তারা পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে অনেক কিছু করতে পারেন। এখানে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা যেভাবে ঘটেছে, নূরকে পিটানোর মতো, মানে ভিপি নূরকে পিটানোর মতো ঘটনা যেভাবে ঘটেছে, একইভাবে ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি যদি চাইতেন বা এখনো চান, তাহলে এই ঢাকা শহরের অনেক কিছুই ইতিবাচক পরিবর্তন হতে পারে। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যদি চান যে গুলিস্তানে কোনো চাঁদাবাজি কোনো পুলিশের করতে পারবে না, পুলিশের বাফের সাধ্য নেই, গুলিস্তান এলাকা থেকে, এই রাস্তা থেকে, ফুটপাথ থেকে কোনো ট্রাফিক পুলিশ বা অন্য কেউ চাঁদাবাজি করবে। জগন্নাথ কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের যদি চান, কেউ ওই এলাকাতে চাঁদাবাজি করতে পারবে না, কোনো পুলিশ পারবে না, ইম্পসিবল ব্যাপার। এই ক্ষমতা কিন্তু তাদের রয়েছে। এখন সেটা তারা কতটা প্রয়োগ করেছেন বা করেননি সেদিকে না গিয়ে আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেটি হলো ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ মূলত নীতিগতভাবেই ছাত্রলীগকে, যুবলীগকে, যুব মহিলা লীগকে এই ক্ষমতাগুলো দিয়েছে। এবং সেই ক্ষমতার নেতিবাচক দিকগুলো হলো যে এই তিনটি সংগঠনের মাধ্যমে বিএনপি, জামাত এবং অন্যান্য যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে যেভাবে আওয়ামী লীগ প্যাদানি দিতে পেরেছে, মাঠ যেভাবে খালি করতে পেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্রলীগের জয় জয়কার তৈরি করা গেছে এবং বিরোধী সকল ছাত্র সংগঠনকে যেভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে, এটি কোনো আমলে, অর্থাৎ 2009 সনের আগে কোনো ছাত্র সংগঠন পারেনি, কোনো বাহিনী পারেনি, কোনো সেনাবাহিনী পারেনি, যেটি ছাত্রলীগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাবাহিনীকে বলতে গেলে অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, মার খেয়ে সেখান থেকে 111-এর সময় চলে যেতে হয়েছে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাদের একক কর্তৃত্ব স্থাপন করেছে, তার ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পেরেছে এবং আজ পর্যন্ত তারা সেটা পারছে। একইভাবে যুবলীগ, একইভাবে যুব মহিলা লীগ, এটা গেল এদের কথা। এরপর আমরা আসি রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যে পুলিশ। 2009 থেকে আজ পর্যন্ত এটি মানে রাজকীয় বাহিনীতে পরিণত হয়েছে। ব্রিটিশ রয়্যাল পুলিশ বা ব্রিটিশ রয়্যাল আর্মি বা ব্রিটিশ রয়্যাল মেরিন নৌবাহিনী, নেভি, রয়্যাল নেভি, ওখানে মেরিন হলো আমেরিকাতে, বাট ইংল্যান্ডে এটিকে রয়্যাল নেভি বলা হয়, রাজকীয় নৌবাহিনী। তো তাদের যে দাপট, ক্ষমতা এবং তাদের যে ইন্ডিমিনিটি প্রায় সেম বা তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা, রাজস্বিকতা আমাদের এই পুলিশ বাহিনী 2009 থেকে এ পর্যন্ত তারা ব্যবহার করে আসছে। ফলে প্রশাসনের অন্যান্য ক্যাডার বলেন, অন্যান্য বাহিনী বলেন, তাদের সবার মধ্যে পুলিশের জৌলুস, পুলিশের ক্ষমতা, পুলিশের দাপট, এটি অতুলনীয়। এবং পাশাপাশি যদি একজন এসপিকে বসিয়ে দেওয়া হয় এবং সমপর্যায়ের একজন সামরিক কর্মকর্তা, সেটা নৌবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক, কিংবা অন্য কোনো বাহিনীর হোক, সেনাবাহিনীর হোক, সঙ্গত কারণে পুলিশের এসপিকে জৌলুসপূর্ণ মনে হবে এই মুহূর্তে। জেনারেল আজিজ এবং বেনজির পাশাপাশি দুজন হেঁটেছেন অনেকবার। আমরা বেনজির কি বেশি ক্ষমতাধর মনে করেছি, তাকে দেখেছি। এবং এই যে পুলিশের যে বর্তমান মান এবং শান, এর সঙ্গে সঙ্গে তাদের আর্থিক উন্নতি, তাদের ড্রেস কোড, তাদের হাতে দামি ঘড়ি, সুন্দর সুন্দর বাসা, ইন জেনারেল
এবং অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে তাদের যে গ্রেডিং, এখন যে আইজির যে পদটি এটি সিনিয়র সচিবের পর্যায়ে, মানে এশিয়ার প্রজাতন্ত্রে বড় কর্মকর্তা নেই। আমার দাদির ভাই ছিলেন পাকিস্তানের আইজি, এবং অবাক হয়ে যাবে যে পূর্ববঙ্গে যিনি আইজি হিসেবে তখন এই পূর্ব পাকিস্তানে যিনি ছিলেন তার ডেজিগনেশন ছিল একজন মানে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের, মানে একজন যুগ্ম সচিব পদমর্যাদার ছিলেন আইজি সাহেব পাকিস্তান জামানাতে। এখন এই আইজি যিনি আছেন তিনি সচিবালয়ের সর্বোচ্চ কর্তাদের সমপর্যায়ের কাগজে কলমে। কিন্তু যদি সত্যিকার অর্থে এখানে বেনজির সাহেব থাকতেন, তো বেনজির সাহেবের ক্ষমতা ক্যাবিনেট সচিবের চেয়ে বেশি ছিল, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে তার ক্ষমতা বেশি ছিল। এই যে পুলিশ বাহিনী, তাদেরকে আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে এবং এত দামি দামি সুন্দর সুন্দর অস্ত্র দেওয়া হয়েছে। এই অস্ত্র এই 2009 থেকে এ পর্যন্ত অন্য কাউকে দেওয়া হয়েছে কিনা বা অন্য কোনো বাহিনীকে দেওয়া হয়েছে কিনা আমরা বলতে পারবো না। তবে পুলিশের হাতে এখন যে অস্ত্র রয়েছে এটিকে আপনি যুদ্ধাস্ত্র বলতে পারেন। একেবারে যুদ্ধ করার জন্য যত আধুনিক অস্ত্র শস্ত্র দরকার সব তাদের রয়েছে। এবং পুলিশ এখন ইচ্ছে করলে হেলিকপ্টার নিয়ে যে কোনো জায়গা থেকে আসামি ধরে আনতে পারে, যে কোনো জায়গা থেকে তারা অনেক কিছু করতে পারে। আগে দেখা গেল একটা বোম ডিসপোজ করতে হলে সেনাবাহিনীর একটা ইউনিট টানতে হতো, সেটি এখন পুলিশের রয়েছে, সবকিছু রয়েছে। তো এই যে পুলিশের ক্ষমতা, ছাত্রলীগের ক্ষমতা, যুবলীগের ক্ষমতা, এটি ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছিল এবং এই বেনজির কাণ্ডর আগ পর্যন্ত এটি জ্যামিতিক হারে বাড়ছিল, আর বেনজির কাণ্ডের পর এটি থমকে দাঁড়িয়েছে। আর এখন এই যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সময় এটি এখন রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে এবং পুলিশ সত্যিকার অর্থে ঝামেলায় পড়েছে। এর কারণ হলো আওয়ামী লীগ তাদের পক্ষে যে ইনভেস্ট করেছে, তাদেরকে লালন পালন করেছে এবং তাদেরকে যেভাবে ফুলে ফলে সুশোভিত করেছে, তো এবং তারা সেই ফুলে ফলে সুশোভিত হয়ে তাদের ক্ষমতা যেভাবে বিএনপির বিরুদ্ধে দেখিয়েছে, জামাতের বিরুদ্ধে দেখিয়েছে, হেফাজতের বিরুদ্ধে দেখিয়েছে, মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে দেখিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে দেখিয়েছে, জঙ্গি নাটক তৈরি করেছে, সব মিলিয়ে ইটস এ বোম ব্লাস্টিং কিংবদন্তি। এখন আওয়ামী লীগ সংগতের কারণে আশা করতে পারে যে এই কোটা বিরোধী আন্দোলনে কেন বারবার ছাত্রদের কাছে পুলিশ পরাজিত হচ্ছে, ব্যারিকেড ভেঙে ফেলছে এবং পুলিশ এখানে একেবারে বলতে গেলে মাহরুম হয়ে যাচ্ছে, অসহায় হয়ে পড়েছে। এই কারণে এটি পুলিশের জন্য একটা মারাত্মক সমস্যা। 2 নম্বর হলো যে অন্য সময়টাতে ছাত্রলীগ আক্রমণ করেছে, তছনছ করেছে, যারা মানে আন্দোলন করার চেষ্টা করেছে সে যেই হোক না কেন, তাদেরকে ছাত্রলীগ যে শক্তি প্রয়োগ করে, যুবলীগ শক্তি প্রয়োগ করে, এমনকি যুব মহিলীগ যেভাবে ঢিলা মেরে ইট মেরে তারা সবকিছু তছনছ করে দিয়েছে, সেটি এবার দেখা যাচ্ছে না। ফলে তাদের সেই যে গৌরব যা কিনা আওয়ামী লীগ 2009 থেকে এ পর্যন্ত তাদেরকে দিয়ে আসছে, সেটি নিয়ে তারা কিন্তু এখন বলতে গেলে জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছে। এখন এই কোটা বিরোধীরা যদি জিতে যায়, তাহলে ছাত্রলীগের প্রতি, যুবলীগের প্রতি আওয়ামী লীগের সেই যে বা সরকারের সেই যে আগের যে টান, এটি থাকবে না। সর্বোপরি আওয়ামী লীগের যে নেতা যারা রয়েছেন তারাও অনেকটা এসিড টেস্টের মধ্যে পড়েছেন। আগে যেভাবে তারা পাইকারি হারে সবকিছুর সঙ্গে জামাতকে দায়ী করতো, যেভাবে বিএনপিকে দায়ী করতো, যেভাবে তারেক রহমান সাহেবকে দায়ী করতো, যেভাবে স্বাধীনতা বিরোধীদেরকে জড়িয়ে দিত, যেভাবে রাজাকারের বাচ্চা বলতো, এই জিনিসগুলো আওয়ামী লীগের মাস যারা নেতাকর্মী রয়েছেন তারা এবার বলছেন না বলার কারণে দেখা গেল মুখ ফসকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ একবার বের হয়েছে, আর রাজাকারের বাচ্চা এই শব্দটি একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী তার মুখ দিয়ে বের হয়েছে। এর বাইরে বেশিরভাগ আওয়ামী লীগ যারা শীর্ষ নেতা রয়েছেন তারা খুব সংযত আচরণ করছেন। ফলে এই যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি, এই বক্তব্যটি নিয়ে এখন রাজপথ আবার নতুন করে উত্তাল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে মূল পলিটিক্যাল উইংস রয়েছেন, যাদের মুখে একসময় খই ফুটতো, যাদের মুখে বারুদ ফুটতো, যাদের বক্তব্যের তোড়ে তছনছ হয়ে যেত সবকিছু, তারা এই সময়টিতে ঠিক একেবারে কেমন যেন মুখে কুয়ালুপ এঁটেছেন। এবং এই যে কোটা বিরোধী আন্দোলনে যারা রাজপথে রয়েছেন তাদের কাছে বলতে গেলে অনেকটা মাহরুম হয়ে পড়েছেন। তো এরকম একটা জটিল যে আবর্ত সৃষ্টি হয়েছে, এতে বাইটির কারণে রাজনীতিতে নানা উলট পালটের ঘটনা ঘটে যাচ্ছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে এবং ফলাফল ভবিষ্যতে কোন পর্যায়ে নিয়ে যাবে এবং রাজনীতির ভবিষ্যৎকে কোথায় টেনে নিয়ে গিয়ে কি পরিণতিতে এটি ফেলবে তা নিয়ে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। আমরা একটা অনিশ্চিতের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।